সারকান্ডে আলোচিত আশরাফকে হত্যা মামলায় 3 দিনের রিমান্ড, আনিসুল সহ 9 জনকে নতুন মামলায় গ্রেফতার। বিগত সরকার দলীয় কাজে ব্যস্ত রেখেছে বিচারপতিদের, বললেন তাজুল ইসলাম। টেকসই সংস্কারে জোর আসিফ নজরুলের। যত ভালো আইন, যত ভালো সংবিধানই বানান না কেন, যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায়, আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে, তাহলে এগুলি সাস্টেইন করা কঠিন হয়। নাটোরে 6 ট্রাকের সংঘর্ষে নিহত 1, কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল 3 আরোহীর। কাল নতুন পথে খুলনা বেনাপোলে ট্রেন চলাচল শুরু, ঢাকার সঙ্গে দূরত্ব কমবে 212 কিলোমিটার, বাঁচবে দীর্ঘ সময়। স্বাগত, এখন ঢাকায়, সঙ্গে আছি আমি শরীফ রওশন। সারকান্ডে আলোচিত সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনকে হত্যা মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার সিএমএম আদালত এ আদেশ দেন। এদিন সালমান, আনিসুল সহ 9 জনকে একাধিক মামলায় নতুন গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। নরসিংদীর স্বতন্ত্র সংসদ সদস্য হয়েও একসময় কামরুল আশরাফ খান পটন ছিলেন আলোচিত। 581 কোটি 58 লাখ টাকার ইউরিয়া সার আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় কারাগারেও ছিলেন তিনি। সরকারি সার ছাড়াও নরসিংদীর এলাকার নদীর তীর অন্যের জমিজমা দখলের অভিযোগও পাওয়া যায় তার নামে। আলোচিত সাবেক এমপি কামরুল আশরাফ খান এবার হত্যা মামলায় আসামি হয়ে এলেন আদালতে। যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে ঢাকার আদালতে তুলে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ সময় আদালতে পটন নিজেকে নির্দোষ দাবি করে বলেন তিনি আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আরেকজন আসামি আপনারা জানেন যে কামরুল আশরাফ খান পটন, সে একটা নরসিংদীর সাবেক অবৈধ এমপি এবং তার বিরুদ্ধে আপনারা জানেন যে সে সার কেলেঙ্কারি আছে এবং সে হাজার টন সার অবৈধভাবে সে পাচার করেছে এবং কৃষকরা সেই সারগুলি পায় নাই। এই জন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমনের আদালত তার দুর্নীতি দমনের মামলা তার বিরুদ্ধে আছে। এছাড়া এদিন যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, নিউ মার্কেট থানার একাধিক মামলায় সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক সহ 9 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সানি মৃধা, এখন ঢাকা। ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় রাখতে উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে তিনি একথা বলেন। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আগের সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজেই বেশি ব্যস্ত রাখা হতো। বছরে যত কন্টেম্প পিটিশন হয়েছে, কোনো একটা কন্টেম্প পিটিশনের কোনো শুনানি করা যায় না। কোনো কোর্ট বলে যে আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে, এটা আমরা শুনতে পারবো না। কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করে করবে, কোনো কন্টেম্পটের শুনানি যদি করেন তার বেঞ্চ থাকবে না, এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে। যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে। নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরুর 14 মাস পর কাল ভাঙা জংশন থেকে নতুন পথে খুলনা এবং বেনাপোল যাবে 2টি ট্রেন। সেই সাথে চালু করে দেওয়া হচ্ছে নতুন 6টি স্টেশনও। যদিও এসব স্টেশনের নির্মাণ কাজ পুরোপুরিভাবে এখনও শেষ হয়নি। রেলওয়ে সংশ্লিষ্টদের আশা, নতুন পথে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে 4 থেকে 5 ঘন্টা। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় 172 কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে আগেই। সেতু হয়ে দক্ষিণে ট্রেন যাত্রার গল্প পুরনো, তবে
এতদিন নতুন পথের সুবিধা পায়নি যাত্রীরা। ভাঙা জংশনের পর আগের পথেই ছিল ভরসা। উদ্বোধনের 14 মাস পর এবার খবর এলো ভাঙা জংশন থেকে পুরনো পথে নয়, নতুন পথে চলবে 2 জোড়া ট্রেন। রেলওয়ের এমন সংবাদ বিজ্ঞপ্তিতে এখন টিভির গন্তব্য ভাঙা জংশনে। গিয়ে দেখা গেল দেশের অত্যাধুনিক স্টেশনটির বিশালতা দৃশ্যমান হয়েছে ঠিকই, তবে অসম্পূর্ণ অনেক কাজ। চলন্ত সিঁড়ি এখনো মোড়কবন্দি, চলছে নির্মাণ শ্রমিকদের মাটি খোঁড়াখুড়ি। ভাঙ্গা জংশন স্টেশনের অন্তত শখানেক জায়গায় এমন সতর্কবার্তা দেয়া আছে, অর্থাৎ এখন পর্যন্ত পুরোপুরি এই স্টেশনের কোনো অংশের কাজ শেষ হয়নি, তৈরি হয়নি স্টেশন মাস্টারের থাকার জায়গা, যাত্রীদের বসার জায়গা, যাতায়াতের পথ কিংবা টিকিট কাউন্টার। তবে এর মধ্যেই আগামীকাল এই স্টেশন চালু হতে যাচ্ছে, থামবে 2 জোড়া ট্রেনও। তাতে জেগেছে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিও। কি বলছে কর্তৃপক্ষ? যাত্রীর ওঠানামা করবার জন্য কিংবা মালপত্র লোডিং আনলোডিংয়ের জন্য আমাদের বিশেষ নিরাপত্তা বাহিনী RNB থাকবে, এছাড়া রেলের পুলিশ আছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশের রেলওয়ে এই স্টেশন বুঝে নেবে। শুধু ভাঙা জংশন নয়, খুলনা পর্যন্ত মঙ্গলবার চালু হবে আরও অন্তত 6টি নতুন স্টেশন। এর মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেবে কাশিয়ানী জংশন, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া জংশন ও নোয়াপাড়া স্টেশন। আর রূপসী বাংলা এক্সপ্রেস থামবে কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর জংশন। ট্রেনটি ঢাকা থেকে সকাল 11:15টায় যাত্রা শুরু করে বেনাপোল পৌঁছাবে দুপুর 2:30টায়, যেটি বেনাপোল থেকে বিকেল 3:30টায় ফিরতি যাত্রা করে সন্ধ্যা 7টায় ঢাকায় পৌঁছাবে। আর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ভোর 6টায় রওনা করে ঢাকায় পৌঁছাবে সকাল 10:45টায়, ফের রাত 8টায় ঢাকা স্টেশন ছাড়বে, যেটি রাত 12টার আগেই খুলনা পৌঁছাবে। নতুন 2 জোড়া ট্রেন চলার খবরে ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল সহ দক্ষিণের কয়েকটি জেলার যাত্রীরা বেশ উচ্ছ্বসিত। এই যে আমার ঘর, এখান থেকে এখানে যদি ট্রেন থামে তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। ফরিদপুর থেকে ঢাকা যেতে পারবে, এখান থেকে ফরিদপুর বা ঢাকা, খুলনা। প্রথমত যাতায়াতে খুব সুবিধা হবে, 1 ঘন্টার মধ্যেই চলে আসা যাবে। আমার বাড়ির সামনে মনে করেন কি যে রেল থামবে, বেশি দেরি হবে না তো। 24 ডিসেম্বর 2 জোড়া ট্রেনের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রস্তুত কমলাপুর স্টেশন। শহরতলি প্ল্যাটফর্ম থেকেই আমরা এই ট্রেনটা ইনশাল্লাহ খুলনার উদ্দেশ্যে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্ল্যাটফর্ম প্রস্তুত, লাইন প্রস্তুত, আমরা প্রস্তুত। যাত্রীদের সুখের সাথে আমরা এই যাত্রায় সারথি। 750 আসন সক্ষমতার ট্রেন দুইটির সাথে পরিচালিত হবে লাগেজ ভ্যানও। নতুন পথে বছরে প্রায় 60 কোটি টাকা আয় বাড়ার আশা রেলওয়ের। 100 কিলোমিটারের উপরে গতি থাকবে এবং এটা নতুন লাইন এবং যাত্রীদের যে রাইডিং কমফোর্ট এটাও অনেক ভালো থাকবে। আমাদের বছরে প্রায় 50 থেকে 60 কোটি টাকার রাজস্ব আয় বৃদ্ধি পাবে। রেলওয়ে মহাপরিচালক বলছেন, নতুন পথে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে 4 থেকে 5 ঘন্টা। ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে মাত্র 198 কিলোমিটার, এতে প্রায় 212 কিলোমিটার দূরত্ব হ্রাস পাবে এবং ভ্রমণ সময় যদি অরিজিনাল টাইমের সাথে তুলনা করি প্রায় 6.5 ঘন্টা সময় আমাদের সাশ্রয় হবে। তবে পুরনো পথেই চলবে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। এদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো রেলপথ ব্যবহারের সুযোগ পাচ্ছে নড়াইলবাসী। ইতোমধ্যেই ভাঙ্গা থেকে নড়াইল যশোর অংশে স্টেশন নির্মাণ সহ রেল লাইনের কাজ শেষে এই রুটে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে ট্রেন। সব ঠিক থাকলে কাল থেকেই প্রথমবারের মতো সরাসরি রেল সেবায় যুক্ত হবে নড়াইলবাসী। ইমরান হোসেনের পাঠানো তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। গোপালগঞ্জ এবং নড়াইল জেলাকে রেল সেবায় সরাসরি যুক্ত করতে মধুমতি নদীর উপর দৃশ্যমান প্রায় 2 কিলোমিটার কালনা রেল সেতু। এই সেতুর মাধ্যমে ঢাকা বিভাগের সাথে যুক্ত হয়েছে খুলনা বিভাগ। আগামী 24 ডিসেম্বর ঢাকা থেকে ভাঙ্গা হয়ে বেনাপোল পর্যন্ত যাত্রী নিয়ে ছুটে আসা রেল চলাচলের জন্য শতভাগ প্রস্তুত সেতুটি।
কালনা সেতু ছাড়াও ট্রায়াল রান সফল হওয়ায় এখন যাত্রী নিয়ে ট্রেন চলাচলের জন্য উদ্বোধনের অপেক্ষায় 172 কিলোমিটার লাইনটি চালু হলে ঢাকা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর এবং খুলনা যাতায়াতের জন্য সরাসরি রেল সেবা পাবে এই জনপদের কোটি মানুষ। এই অঞ্চলের সাধারণ মানুষ, এই অঞ্চলের ব্যবসায়ীরা, অর্থনৈতিক চাকা বৈপ্লবিক পরিবর্তন আসবে। ট্রেন লাইন চালু হওয়ার প্রেক্ষিতে আমরা খুব কম খরচে এটা আমরা পণ্যগুলো পেয়ে যাব। ভোরবেলা উঠে আমরা ঢাকায় যাব, মালামাল কিনে আবার 2-3 ঘন্টার ভিতরে ফিরে চলে আসব। আমাদের অনেক সাশ্রয় হবে, আমরা অনেক লাভবান হব। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে স্টেশন আছে 20টি, যার মধ্যে 14টি নতুন নির্মাণ করা হয়েছে। দীর্ঘ এই রেলপথে জংশন হবে ভাঙা, কাশিয়ানী ও যশোরের পদ্মবিলায়। সব ঠিক থাকলে আগামী 24 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পথ দিয়ে ছুটবে রেল। আর রেল চলাচল ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই স্থানীয়দের। ট্রেন চলাচল শুরু হয়ে যাচ্ছে, এজন্য আমরা নড়াইলবাসী খুব আনন্দিত এবং গর্বিত। খুব অল্প সময়ে নড়াইল থেকে ঢাকা আর নড়াইল থেকে খুলনা, বেনাপোল সহ ভারত সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করা যাবে। কৃষকরা কৃষিজাত দ্রব্য তারা সহজেই ঢাকা সহ অন্যান্য জেলায় এগুলো নিয়ে যেতে পারবে এবং ব্যবসারও ব্যাপক সম্প্রসারণ হবে। ইতোমধ্যেই রেল যাত্রাকে ঘিরে শুরু হয়েছে টিকিট বিক্রি। স্টেশন ছাড়াও অনলাইনেও টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। ঢাকা খুলনা, খুলনা ঢাকা, বেনাপোল ঢাকা এর মধ্যে দিয়ে 2 জোড়া ট্রেন চলাচল শুরু হইবে। স্টেশনের কর্তৃপক্ষ, রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে গাড়ি চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। রেলপথটি চালু হলে নড়াইল সহ দক্ষিণের বাণিজ্যে আসবে নতুন গতি। ঢাকা, বেনাপোল সহ দেশের বিভিন্ন প্রান্তে অল্প খরচে সহজেই পণ্য পরিবহন করতে পারবেন ব্যবসায়ীরা। ঢাকা থেকে বেসিক্যালি এখন এখানে আসতে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। রেল সেবা হলে আমার বিশ্বাস আরও দ্রুত চলে আসা যাবে। সেক্ষেত্রে এখানের অবকাঠামোগত উন্নয়ন হবে, শিল্প কলকারখানা নতুন করে প্রতিষ্ঠিত হবে, মানুষের কর্মসংস্থান হবে। দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল, বাণিজ্যিক শহর নোয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগে এমনকি ভারতের পশ্চিম বাংলায় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রেলপথটি। এখন নড়াইল। নাটোরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। এছাড়া গেল মধ্যরাতে কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। ঘন কুয়াশায় প্রতিদিন ঘটছে একের পর এক দুর্ঘটনা। সড়কে ঝরছে প্রাণ, যানজটে বাড়ছে দীর্ঘ জনদুর্ভোগ। সোমবার সকালে নাটোর সদরের ডাল সড়ক এলাকায় নাটোর বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের সাথে বগুড়া থেকে আসা অন্য একটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর ঘটে একে একে 6টি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ। উল্টে খাদে পড়ে যায় একটি ট্রাক। রাস্তার উপর বিধ্বস্ত অবস্থায় ছিটকে পড়ে পণ্যবাহী আরও অন্তত 4টি ট্রাক। এতে ঘটনাস্থলে এক চালক প্রাণ হারান। আহত অন্তত 4 জনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ড্রাইভার সব চেটকা লেগে গেছে, ফায়ার সার্ভিসের গাড়ি আসে ওনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। 6টা গাড়ির অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি পানির মধ্যে, 5টা উপরে, আর এই গাড়ির ড্রাইভার মারা গেছে, টেনে বের করা হবে। এদিকে দুর্ঘটনার কারণে সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় 3.5 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এছাড়া আলাদা দুর্ঘটনায় আরও এক নারী প্রাণ হারান। অন্যদিকে রোববার মধ্যরাতে কুমিল্লা সদরের পালপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সাবিত সারোয়ার, এখন। সরকারের ধান চাল সংগ্রহে অভিযানে নেই কোনো অগ্রগতি। বগুড়ায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে ধীরগতি দেখা দিয়েছে। বাধ্যবাধকতার জন্য চাল সংগ্রহ হয়েছে মাত্র 30%। ধান চাল সংগ্রহের সবশেষ খবর জানাতে খাদ্য গুদামে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে গতি না থাকার কারণ কি? এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ রওশন, আপনি জানেন যে প্রতি বছর যেন কৃষকের ন্যায্য মূল্য এবং সরকারি আপৎকালীন মজুদের জন্য কিন্তু ধান চাল সংগ্রহের যে অভিযান সেটা কিন্তু চলে আসছে। এইবারও কিন্তু আমন মৌসুমে ধান চাল সংগ্রহ শুরু হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে। এখন প্রায় 1 থেকে 1.5 মাস হয়ে গেল, কিন্তু এখানে ধান সংগ্রহের যে গতি সেটা কিন্তু একেবারে নাই বললেই চলে। যে আমি খাদ্য গুদামে রয়েছি, দুপচাচিয়া খাদ্য গুদাম, সেখানে কিন্তু 1 ভাগও ধান সংগ্রহ হয়নি। এবং সারা জেলায় যদি আমি হিসাব করি তবে
0.05 ভাগ ধান সংগ্রহ হয়েছে এবং চাল যে সংগ্রহ সে চাল সংগ্রহ কিন্তু মোটামুটি হয়েছে। যে গুদামটিতে আসি সেখানে কিন্তু এই গুদামে প্রায় 53 ভাগ চাল সংগ্রহ হয়েছে, কারণ চাল সংগ্রহের একটি বাধ্যবাধকতা রয়েছে যে মিল মালিকগুলো এখানে সরকারের সাথে চুক্তি হয় তাদেরকে কিন্তু চাল দিতে হয় এবং চাল যদি না দেয় তাদের যে লাইসেন্স সেটা বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে তাদের যে টাকা পে অর্ডার সেটা কিন্তু জামানত ফরফিট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই কিন্তু চাল তারা দেয় এবং এখানে লোকসান হলেও চাল দেয়। তবে বাজার পরিস্থিতি যদি বলি, বর্তমান সরকার যে 1320 টাকা দলে যে প্রতিমন ধান কিনবে সেখানে কিন্তু প্রায় 1600 টাকা মন দরে কিন্তু ধান বিক্রি হচ্ছে বাজারে। সেক্ষেত্রে কিন্তু চাল সরকার এবারে কিনবে 47 টাকা কেজি দরে, সেখানে চাল কিন্তু মোটা চালটি বিক্রি হচ্ছে 56-58 টাকা কেজি দরে এবং যে মিল মালিকরা যেটি বলছে তাদের এই চাল করতে খরচ হচ্ছে 51 টাকা। সেক্ষেত্রে কিন্তু মিল মালিকরা বলছেন তাদের কিন্তু একটা বড় ধরনের লোকসানের যে আশঙ্কা সেটি কিন্তু এখনও রয়ে গেছে। সেক্ষেত্রে তারা সরকারের দিকে তাকিয়ে আছে, সরকার যদি কোনো প্রণোদন ব্যবস্থা করে তবে হয়তো তারা চাল দিতে পারবে এমনটাই বলছেন। আর ধান চালের দাম বেশি হওয়ার কারণটা যদি এখানে বলা যায় সেটি হলো অনেক কৃষক যারা ফরিয়ারা কৃষকের ঘরে কিন্তু ধান কিনে রাখছে, তারা সেই ধানটি প্রয়োজন মতন দাম বাড়লে কিন্তু ধানটি আবার তারা ফরিয়ারা নিবে এবং তখন তারা চাল করে বেশি দামে বিক্রি করবে। অর্থাৎ যে ছোট ছোট ব্যবসায়ীরা তারাও কিন্তু যে ধানটা করে মজুত করে কিন্তু চাল করবে সেটি করতে পারছে না, কারণ এখানে যে বিভিন্ন অভিযান ভ্রাম্যমাণ অভিযানের ক্ষেত্রে কিন্তু কৃষকের ঘরেই কিন্তু ধান রাখছে, তারা প্রয়োজন মতন এই ধানটি তারা নিয়ে যাবে এবং সেক্ষেত্রে তারা কিছু অ্যাডভান্স টাকাও কিন্তু কৃষককে দিয়ে রেখেছে। সেক্ষেত্রে কিন্তু এই ধান এবং চালের যে প্রবাহ হাট বাজারে সেটি কিন্তু খুব একটা বেশি লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ একটা সেন্টিগ্রেডের মধ্যেই কিন্তু এই ধান চালের এখনও কিন্তু রয়েছে। এটি যদি ঠিক করা যায় তবে কিন্তু ধান চালের যে প্রবাহ সেটা কিন্তু বাড়বে হাট বাজারে, তখন দামও কমে আসবে। তো রওশন, এই ছিল আমার কাছে বগুড়া ধান চাল সংগ্রহ অভিযানের সর্বশেষ। বগুড়ায় সরকারের ধান চাল সংগ্রহ অভিযানে নেই কোনো অগ্রগতি, তার কারণই জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। এদিকে নানা কারণে খুলনায় মুরগির ডিম এবং মাংস উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। উৎপাদন খরচ বাড়ার কারণেই বাজারে বাড়ছে ডিম এবং মাংসের দাম। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ডুমুরিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, খামারিদের ডিম এবং মুরগি পালনের সংকট কাটছে না কেন, এ বিষয়ে খামারিরা কি বলছেন? রওশন, খুলনাতে মুরগির ডিম বা মাংস উৎপাদনকারী যে খামারগুলো ছিল তা অনেক খামারই কিন্তু বন্ধ হয়ে গেছে বর্তমানে। এই মুহূর্তে এর মূল সমস্যাটা হচ্ছে যে এখানে উৎপাদন খরচ যে পরিমাণ বেড়েছে সেই পরিমাণ কিন্তু আয় কিন্তু বাড়ছে না, যার ফলে কিন্তু অনেকেই খামার বন্ধ করে দিয়েছেন। এর পাশাপাশি এই অঞ্চলে বেশ কয়েকবার কিন্তু প্রাকৃতিক যে দুর্যোগ সেটিও হয়েছে, যার ফলে কিন্তু এই খামারিরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সে কারণে কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু রয়েছে এই খামারগুলোতে। আমি যে খামারটিতে রয়েছি এই খামারটি কিন্তু এই অঞ্চলের বেশ বড় একটি খামার এবং এখানে কিন্তু প্রায় 10 থেকে 12 হাজার মুরগি কিন্তু এখানে রয়েছে এবং এর পাশাপাশি এখান থেকে কিন্তু 5 থেকে 7 হাজার ডিম প্রতিদিনই কিন্তু বাজারে সরবরাহ করা হয়ে থাকে। তো এখানকার যে কর্মকর্তারা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ডিম উৎপাদনের জন্য যে খাবার প্রয়োজন হয় সেই খাবারের প্রত্যেকটি খাবারের কিন্তু দাম অনেকটাই বেড়েছে, বিশেষ করে দ্বিগুণেরও বেশি কিন্তু দাম বেড়েছে। এই খামারে কিন্তু ভুট্টা, সয়াবিন ফল এর পাশাপাশি কিন্তু খাওয়ানো হয় বিভিন্ন ধরনের ফিড, প্রতিটি খাবারে কিন্তু দাম অনেকটাই বেড়েছে। এর পাশাপাশি এর যে চিকিৎসা খরচ সেটিও কিন্তু বেড়েছে। খুলনার বিভিন্ন এলাকায় কিন্তু সব মিলিয়ে জেলাতে প্রায় 4,500 মুরগির এ ধরনের খামার রয়েছে, সেখানে কিন্তু ডিম এবং মুরগির যে মাংস সেটি উৎপাদন করা হয়। তো সেই খামার কিন্তু গত 2 বছর আগে ছিল এবং এই বর্তমানে চলতি অর্থ বছরে কিন্তু সেই খামারের পরিমাণ কমে গিয়ে প্রায় 3,000-এর মতো চলে এসেছে। তো এর মূল কারণ হিসাবে কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে উৎপাদন খরচ সবথেকে বেশি বেড়েছে এই যে গত 2 বছর হলো। এর পাশাপাশি এই মুরগির ডিম উৎপাদনের জন্য এই মুরগিগুলো যে বাচ্চা সেই মুরগির বাচ্চা কিন্তু এখানে সবসময় পাওয়া যায় না। এর পাশাপাশি এই বাচ্চার দামও কিন্তু প্রায় 3 গুণ বেড়েছে।
মোটামুটি বললে চলে সব মিলিয়ে যে পরিমাণ খরচ বেড়েছে সেই পরিমাণ আয় কিন্তু বর্তমানে এই খাতে নেই, এবং যার ফলে কিন্তু দাম এই যে মুরগির খামারির যে পরিমাণ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। এবং এর পাশাপাশি বাজারে যে এই খামার থেকে বাজারে যেসব মাংস বা ডিম বাজারজাত করা হচ্ছে সেগুলোর দামও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রওশন খুলনা থেকে মুরগি এবং মুরগির যে ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান তার সেখান থেকে সবশেষ। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। শরীয়তপুরের নড়িয়ায় নতুন 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় চালু হচ্ছে না চিকিৎসা কার্যক্রম। জেলার একমাত্র আইসিইউ নির্ভর হাসপাতালটি চালু না হওয়ায় ভোগান্তিতে চিকিৎসক এবং সেবা প্রত্যাশীরা। অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে হাসপাতালের রোগ নির্ণয়ের মূল্যবান যন্ত্রপাতিও। সজীব খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। নড়িয়া উপজেলার নতুন স্বাস্থ্য কমপ্লেক্স, আধুনিক নকশায় নির্মিত মূল ভবন, আছে স্টাফ কোয়ার্টার, ডক্টরস ডরমিটরি, নার্স ডরমিটরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবন, রয়েছে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্র, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিতে আছে উচ্চ ক্ষমতার জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আর সার্বিক নিরাপত্তায় হাসপাতাল চত্বর জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এত সব আয়োজন থাকার পরও দীর্ঘ 6 মাসেও উদ্বোধন হয়নি হাসপাতালটি। ফলে দুর্ভোগে 14 ইউনিয়ন ও পৌরসভার কয়েক লাখ সেবা প্রত্যাশী। হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা, আর স্থাপনা বুঝিয়ে দিতে না পেরে জটিলতায় ভুগছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। মানুষের এই যে বাচ্চা হইতে গেলে অনেক সমস্যা, কোনো চিকিৎসা নাই, গ্যাঞ্জাম হইলে ডাক্তার নাই, হাসপাতাল নাই। চালু না হলে সেবা নিবে কি করি? চালু হলে তো মানুষের জনগণ আইবে, যাইবে, চিকিৎসা নেবে। এদিকে পদ্মার তীরবর্তী ভাঙন কবলিত এলাকায় ঝুঁকি নিয়ে পুরাতন হাসপাতালে স্বল্প পরিসরে সেবা দিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ভবনের অভাবে অস্ত্রোপচার, এক্স রে ও প্যাথোলজি বিভাগ বন্ধ রয়েছে। ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। মূল ভবন না থাকার কারণে আমাদের ছোট জায়গার মধ্যে চিকিৎসা নিতে খুবই অসুবিধা হয়। একেবারে এমনভাবে থাকে পেশেন্টরা, আমাদের চিকিৎসা দিতেও খুবই কষ্ট হয়। এদিকে আধুনিক ভবন ও চিকিৎসা সামগ্রী থাকা সত্ত্বেও বঞ্চিত থাকছেন নড়িয়াবাসী। আর দিনের পর দিন অকেজো পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। সরকারি যে বাসভবনগুলোতে আমাদের এমার্জেন্সি, আউটডোর, অফিস, ওটি, প্যাথোলজি এগুলো আমরা স্বল্প পরিসরে চালায় যাচ্ছি রুমের অভাবে। 6 একর জমির ওপর 51 কোটি টাকা ব্যয়ে নতুন করে গড়ে তোলা হয়েছে 50 শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সব ধরনের জটিলতা কাটিয়ে অচিরেই এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা সেবার জন্য খুলে দেবে, এমনটাই দাবি নড়িয়াবাসীর। কাজী মনিরুজ্জামান, এখন নড়িয়া, শরীয়তপুর। শেখ হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। 229তম বিজিবি দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, কেউ বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করলে বিচারের আওতায় আনা হবে সবাইকে। মিডিয়া ইসের একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন। এবং এই আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনারে এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। এবং যেই দুষ্কৃতকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। বাংলাদেশের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ব্রিটিশ রাজনীতিবিদ এবং বর্তমান মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রপার্টি অ্যান্ড এথিক্স টিমের কর্মকর্তা স্থানীয় সময় রোববার তাকে জিজ্ঞাসাবাদ করেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রায় 400 কোটি পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে। অভিযোগের তদন্তে নাম আসে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকেরও।
বর্তমানে টিউলিপ সিদ্দিক ব্রিটেনের লেবার মন্ত্রিসভার সদস্য এবং ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মূল কাজ যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া। যুক্তরাষ্ট্র পানামা খালের সবচেয়ে বড় ব্যবহারকারী উল্লেখ করে এই খাল আবারও ওয়াশিংটনের নিয়ন্ত্রণে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খালকে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, এটা ব্যবহারের জন্য পানামা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থ নিতে পারে না। যদিও পানামা কর্তৃপক্ষ বলছে এই খালের সার্বভৌমত্ব আগেই নিশ্চিত করা হয়েছে। এই খাল শুধু পানামা সরকার নিয়ন্ত্রণ করে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। পানামা খালের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার ২৫ বছর পর আবারও এটি পুনর্দখলের হুমকি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মাত্র $1 বিনিময়ে পানামা খাল বিকিয়ে দিয়েছেন, এমন মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন তিনি। অ্যারিজোনায় সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বন্দর দিয়ে পানামা খাল হয়ে ৭২% ট্রানজিট হয়। লাখ লাখ ডলার ব্যয় করে শ্রমিকদের জীবন উৎসর্গ করে এই খাল তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যার মূল্যমান বর্তমান সময়ে $1 লাখ কোটি বেশি। You got to treat us fairly, and they haven't treated us fairly. If the principles, both moral and legal, of this magnanimous gesture of giving are not followed, then we will demand that the Panama Canal be returned to the United States of America. আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের সংযোগ স্থাপনকারী ৮২ কিলোমিটারের কৃত্রিম এই জলপথকে যুক্তরাষ্ট্রের জাতীয় সম্পদ উল্লেখ করে তিনি বলেন, পানামা খাল ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ পরিশোধের কথা না, সেখানে অতিরিক্ত শুল্ক পরিশোধ করতে হয়। মধ্য আমেরিকার এই জলপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ছেড়ে দেয় ১৯৯৯ সালে। এরপর থেকে খালটি পানামার নিয়ন্ত্রণে রয়েছে। এই খাল আবারও দখলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। During his term in office, it was solely for Panama to manage and not for China or any other country to manage. You see what's going on there? China. এই খাল ভুল কারো নিয়ন্ত্রণে যেতে পারবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, চীনের কোনো অধিকার নেই এটি নিয়ন্ত্রণের। এদিকে ট্রাম্পের এমন বিস্ফোরক ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে পানামা কর্তৃপক্ষের। পানামার প্রেসিডেন্ট হোসে রৌল মুলিনো সতর্কবার্তা দিয়েছেন, এই খালের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। তিনি আরও বলেন, এই খাল শুধু পানামাই নিয়ন্ত্রণ করবে। পানামা খালের সবচেয়ে বড় ব্যবহারকারী যুক্তরাষ্ট্র, এর পরের অবস্থানে রয়েছে চীন। হংকংয়ে অবস্থিত একটি চীনা প্রতিষ্ঠান খাল সংলগ্ন ক্যারিবীয় আর প্রশান্ত মহাসাগরীয় প্রবেশপথের ২টি বন্দর নিয়ন্ত্রণ করে। তবে খরার কারণে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে গেল অর্থবছর। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৯,৯৪৪টি জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। গেল অর্থবছরে এই সংখ্যা ছিল ১৪,০৮০। বিশ্লেষকরা বলছেন, চীনের ব্যবসাকে টার্গেট করতেই পুনরায় পানামা খালের নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লেগেছেন ডোনাল্ড ট্রাম্প। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল বিগত বছরে সহজ অভিবাসনের সুযোগকে কাজে লাগিয়ে দেশটিতে বেড়েছে বাংলাদেশিদের বসতি। দেশটির রাজধানী লিসবনে বসেছে সবচেয়ে বেশি বাংলাদেশি। বিশেষ করে লিসবনে পর্যটন নির্ভর সুভেনির ব্যবসার সিংহভাগের নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাতেই। খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি পাইকারি ব্যবসাতেও ভালো করছেন বাংলাদেশিরা। পর্তুগালের লিসবন থেকে আরও জানাচ্ছেন নাইম হাসান। পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশিদের পথ চলা শুরু ১৯৭৮ সালে। তবে ৯০-এর দশক থেকে ধীরে ধীরে বাড়তে থাকে বাংলাদেশিদের সংখ্যা। নানা পথ পরিক্রমায় বর্তমানে লিসবনে মোট বাংলাদেশিদের সংখ্যা প্রায় ৫০,০০০ ছাড়িয়েছে। ধীরে ধীরে বাড়ছে বাংলাদেশি পরিবারের সংখ্যাও। পর্তুগালের অন্য শহরগুলোর মতো রাজধানী লিসবনেও বেশিরভাগ বাংলাদেশিরা ব্যবসায়ে সম্পৃক্ত। এর মধ্যে পর্যটন ও রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত বেশিরভাগ বাংলাদেশি ব্যবসায়ীরা। লিসবনের পর্যটন ব্যবসার সিংহভাগই বাংলাদেশিদের মালিকানাধীন। খুচরা ব্যবসায়ে ব্যাপক সাফল্য লাভের পর বর্তমানে পাইকারি ব্যবসায়ে বিনিয়োগ বেড়েছে বাংলাদেশিদের। খুচরা ব্যবসা তো আগ থেকে বাংলাদেশিদের একটা নিয়ন্ত্রণ ছিল, কিন্তু হোলসেলের যে নিয়ন্ত্রণটা সেটা অনেকটা চাইনিজদের ছিল। আমরা ইদানিং অনেকগুলা হোলসেল শপ আমাদের লিসবনে হচ্ছে এবং আমরাও হোলসেলের সাথে সম্পৃক্ত। ট্যুরিজম সেক্টরটায় বাংলাদেশিদের এখন বলা যায় একক আধিপত্য চলে আসছে। আমাদের একটা আনঅফিসিয়াল সমীক্ষা বলছে প্রায় ৯৫% সুভিনিয়ার ব্যবসায়ী এখন বাংলাদেশি
এবং লিসবন ছাড়া লিসবনের বাহিরেও বাংলাদেশিদের এখন সুভেনির ব্যবসা আস্তে আস্তে আধিপত্য চলে আসছে। পর্তুগালে ব্যবসার পাশাপাশি কৃষি ও পর্যটন খাতেও কর্মরত রয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। সময়ের পথ পরিক্রমায় বাংলাদেশি কমিউনিটির সাফল্যে প্রশংসায় পর্তুগিজরাও। পর্তুগিজ এই গবেষকের মতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের মাধ্যমে লিসবনের কিছু জায়গার চেহারা বদলে গেছে। It grew in size but also in diversity. So you have lots of families with young kids. So there's a big change in the scenario and the profile of the Bangladeshi community here in Portugal and in Lisbon and in Porto especially. Now, in both of these cities, Bangladeshis have been responsible for, in a way, renovating the economic and social environment of several urban contexts. ইউরোপের দেশগুলোর মধ্যে সহজ সত্ত্বে অভিবাসনের সুযোগ থাকায় বিগত বছরগুলোতে পর্তুগালকে বেছে নিয়েছিল বাংলাদেশিরা। যদিও সাম্প্রতিক সময় অভিবাসন প্রক্রিয়ায় কঠোর নীতি চালু হওয়ায় ক্রমেই কমছে নতুন বাংলাদেশিদের আগমন সংখ্যা। নাইম হাসান, এখন পর্তুগাল। এবার খেলার খবর। সাদা বলে ভালো করলেও বিপিএল এর নতুন আসরে দল পাননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, অথচ বিদেশি লিগে দলের হয়ে জিতেছেন শিরোপা। বিপিএল এ দল না পেয়ে দেশের ক্রিকেট সিস্টেমের ওপরই আঙ্গুল তুলেছেন এই ক্রিকেটার। সিলেট থেকে আরো জানাচ্ছেন রেদওয়ান শাওন। সিস্টেমের প্রবলেম আছে হয়তোবা, কারণ সিস্টেমের দোষ মোসাদ্দেক হোসেন সৈকতের সাফ কথা। বিপিএল এর 11তম আসরে কোনো দলেই জায়গা পাননি দেশের প্রেক্ষাপটে অন্যতম সেরা এই স্পিনিং অলরাউন্ডার। সিস্টেমগুলো সব ঠিকঠাক থাকলে হয়তো বা এমন হওয়ার কথা ছিল না, বাট এটা আনফরচুনেট। এখন যেটা হয় নাই সেটা নিয়ে তো আর চিন্তা করছি না, মুভ অন করতেছি, সামনের দিকে খেলা এনসিএল খেলতেছি, এরপরে যে খেলা আছে সেটা খেলার চেষ্টা করব। তো আমার কাজগুলো আমি ঠিকঠাক মতো করার চেষ্টা করব। সাদা বলে গেল বছরের ডিপিএল এ দুর্দান্ত ছিলেন আবাহনী কাপ্তান। ব্যাট হাতে 9 ইনিংসে প্রায় 80 এভারেজ আর 124 স্ট্রাইক রেটে তুলেছেন 396 রান। বল হাতেও ছিলেন সেরা বোলারের তালিকায়। 12 ইনিংসে পেয়েছেন 20 উইকেট, ইকোনমি 3.84, এভারেজ 16। টিমকে জিতাচ্ছে, তার টিম চ্যাম্পিয়ন, এবং সে ইন্ডিভিজুয়াল অনেক রানও করছে। সো সেই ক্ষেত্রে বলবো যে এটা তো আর অন্য ফ্র্যাঞ্চাইজিদের হাতে, মালিকরা কাকে নিবে বা টিম কম্বিনেশনের উপরে এসে দাঁড়ায়। সো এটা সত্যি কষ্টকর যে সৈকতের মতো একজন প্লেয়ার টিম না পাওয়া। সম্প্রতি লঙ্কা টি10-এও বাংলা টাইগার্সের হয়ে জিতেছেন শিরোপা। ব্যাট হাতে ঝড়ো ইনিংসও খেলেছেন সৈকত। তবে বিদেশি লিগে দল পেলেও দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এ থেকে গেছেন ঘর ছাড়া। তবে কি বৈষম্যের শিকার মোসাদ্দেক সৈকত? ধারণার মধ্যে নাই, হয়তোবা হতে পারে, আবার নাও হতে পারে। সেটা আসলে যদি কেউ করে থাকে তাহলে ভালো কিছু হয়নি, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে তো আনফরচুনেট। যদিও এখনই আশা ছাড়বেন না সৈকত, যেহেতু বিপিএল এর দলগুলোর কাছে এখনো সুযোগ আছে দেশি খেলোয়াড়দের দলে ফেরাবার। তাই মোসাদ্দেকও আশায় বুক বেঁধেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা কিন্তু ফ্র্যাঞ্চাইজি ওনারা ইনভেস্ট করে এখানে, ওনাদের মতো করে চায় টিম করতে। এখন ওনারা যাদের চাইবে তাদেরকেই তারা পিক করবে, এখানে তাদের উপর আমার কথা বলার কিছু নাই। বাংলাদেশ ক্রিকেটটা যেন আজবের কারখানা। মোসাদ্দেক হোসেন সৈকত গেল বছর ডিপিএলে ব্যাটে বলে যিনি দুর্দান্ত খেলেছেন, ফিনিশিং রোলে ছিলেন আরও দারুণ। গেল বছর বিপিএলে তিনি ক্যাপ্টেন্সি করেছেন। সেই মোসাদ্দেক হোসেনই এবছর বিপিএলে দল পাননি। মোসাদ্দেকের দাবি হয়তো সিন্ডিকেট কিংবা সিস্টেমের ফল্টে তিনি এবছর দল পাননি। তবে কি এখনও বাংলাদেশ ক্রিকেটটা সেই সিন্ডিকেটের হাতেই বন্দী? প্রশ্নটা থেকে গেল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন। এদিকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামকে 10 বছরের পরিবর্তে 25 বছরের জন্য বরাদ্দ চায় বাফুফে। এজন্য মন্ত্রণালয়ে আবেদনও করেছে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ফিফার অর্থায়নে কমলাপুর এবং বাফুফের টার্ফ সংস্কার করতে চায় ফেডারেশন। এছাড়া পরিকল্পনা আছে আরও 4 থেকে 5টি স্টেডিয়াম সংস্কারের। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। বছরের শেষ দিকে দেশের ফুটবলে এসছে সুখবর। লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের হয়ে। এর পাশাপাশি এম এ আজিজ স্টেডিয়াম 10 বছরের জন্য ব্যবহারের অনুমতি পাওয়া বাফুফের জন্য সুসংবাদই বটে। তবে এখনই ব্যবহার উপযোগী নয় স্টেডিয়ামটি, তার জন্য দরকার সংস্কার কাজ। ফিফার ফান্ডিং নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের পূর্ণাঙ্গ সংস্কার কাজের জন্য দরকার আরও বেশ খানিকটা সময়। এম এ আজিজ স্টেডিয়ামটা আসলে আমরা 25 বছরের জন্য চেয়েছি, বিকজ ফিফা এফসির যে ফান্ডিং ক্রাইটেরিয়া আছে যে অ্যাটলিস্ট 20 বছর উইথ অ্যাপ্লিকেশন ডেট।
সো আমি যখন আজকেই যদি আমি যখন থেকে পেলাম তখন অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু 20 বছর হয় না, 19 বছর হয়ে যাচ্ছে, 19 বছর সামথিং। সো আমাদের মন্ত্রণালয়ের প্রতি রিকোয়েস্ট রয়েছে এটা যেন কমপক্ষে 25 বছর দেওয়া হয়। এম এ আজিজ স্টেডিয়ামে সংস্কার কাজে সবচেয়ে বড় সংযোজন হতে পারে ম্যাচ কমিশনার ও রেফারিদের রুম। মাঠের বিভিন্ন পরিবর্তনের জন্য মন্ত্রণালয়কে নিজেদের প্রয়োজনের কথা জানিয়েছে বাফুফে। মাঠ নিয়ে কিছু অবজারভেশন দিয়েছি, আশা করি যুব ক্রীড়া মন্ত্রণালয় প্লাস হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে সমন্বয় করে আমরা এগুলা বুঝে নিতে পারবো। আমরা মনে করি আসলে যদি এনএসসি একটু কাজ করে এটা আসলে ডিসেম্বরের মধ্যেই শেষ করা পসিবল। ইন্টারন্যাশনাল ম্যাচ হতে গেলে ম্যাচ কমিশনার এবং রেফারিদের রুমটা ম্যান্ডেটরি, রেফারিদের রুমটা আছে। তো আমরা তাদের সাথে যোগাযোগ করছি কিভাবে ম্যাচ কমিশনারের রুমটা ওইখানে দেওয়া যায়। বাফুফের স্টেডিয়াম ও কমলাপুরে নতুন টার্ফ বসানোর পরিকল্পনা আছে। যথাযথ পরিকল্পনা করে একসাথে আরও 4-5টি স্টেডিয়ামকেও সংস্কার কাজে অন্তর্ভুক্ত করবে ফেডারেশন। বাফুফের টার্ফ প্লাস হচ্ছে কমলাপুর টার্ফ, এটা 25 বছরের জন্য আমাদের লিজ দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী আমরা মন্ত্রণালয়কে এবং এনএসসিকে আবার রিকোয়েস্ট করেছি। এখানে কিন্তু আপনার নিচের গ্রাউন্ডের অনেক কাজ আছে এবং স্প্রিংকুলার বসবে আপনাদের কমলাপুরে। সো ওইটার প্রাথমিক কাজগুলো সম্পূর্ণ শেষ করে রাখবে যেন আমাদের টার্ফ আসলে 2 সপ্তাহের মধ্যে কাজ শেষ করতে পারে। এটা ফুটবলের জন্য খুবই ভালো হবে এবং আমরা আরও চাই যে কিছু আরও 4-5টা স্টেডিয়াম বাফুফের যদি থাকে তাহলে সংস্কার কাজ আমরা কিন্তু সারা বছর করে নিব, তখন মাঠ নিয়ে আপনাদের যে কোশ্চেনগুলো এগুলো থাকবে না। 2024 সালে দেশের ফুটবলে এসছে বেশ কিছু সাফল্য। মাঠের সংখ্যা বাড়লে বাড়বে খেলার সংখ্যা, স্টেডিয়াম সংস্কার হলে বাড়বে দর্শক সমাগম, দেশের ফুটবলে আসবে নতুন জোয়ার। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছি এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। হাসিনাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীর মুক্তিযোদ্ধাদের হেনস্থা করলে কঠোর ব্যবস্থা। সারকাণ্ডে আলোচিত আশরাফকে হত্যা মামলায় 3 দিনের রিমান্ড, আনিসুল সহ 9 জনকে নতুন মামলায় গ্রেফতার। বিগত সরকার দলীয় কাজে ব্যস্ত রেখেছে বিচারপতিদের, বললেন তাজুল ইসলাম। টেকসই সংস্কারে জোর আসিফ নজরুলের। যত ভালো আইন, যত ভালো সংবিধানই বানান না কেন, যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায়, আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে, তাহলে এগুলি সাস্টেইন করা কঠিন হয়। নাটোরে 6 ট্রাকের সংঘর্ষে নিহত 1, কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল 3 আরোহীর। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে চোখ রাখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।